আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই যে যে পরিস্থিতিতে আছেন ভালো আছেন। দেখুন, ইতিহাসের এক অদ্ভুত বাঁকে দাঁড়িয়ে আছি আমরা। আপনি যদি আজ থেকে শত বছর আগের সেই ফরাসি বিপ্লবের দিকে একটু তাকান, তাহলে দেখবেন সেখানেও ঠিক এমনটাই কিন্তু ঘটেছিল। বাস্তিল দুর্গের পতনের পর সাধারণ মানুষ কি ভেবেছিল? তারা ভেবেছিল এবার বুঝি স্বর্গের দরজা চিরতরে খুলে গেল। কিন্তু তারপর তারপর শুরু হলো রেইন অফ টেরর বা সন্ত্রাসের রাজত্ব। মব আর উন্মত্ত জনতার হাতে যখন বিচারভার চলে যায়, তখন সেই তথাকথিত বিপ্লবীদের হাত থেকেই বাঁচতে মানুষ ব্যাকুল হয়ে ওঠে। এমনকি পুরনো সেই স্বৈরতন্ত্রকেও ফিরিয়ে আনতে তারা কিন্তু আর দ্বিধা করে না। সুপ্রিয় দর্শক, আজ শুরুতেই এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি আমি আসলে কেন টেনে আনলাম জানেন? কারণ আমাদের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেন সেই পুরনো ইতিহাসেরই এক নিখুঁত ও নির্মম পুনরাবৃত্তি হতে চলেছে। আজ বাতাসে কান পাতলেই একটি ফিসফাস কিন্তু শোনা যাচ্ছে। চায়ের কাপে একটাই ঝড়, আওয়ামী লীগ নাকি ফিরছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবং আজকের আলোচনার মূল টুইস্ট হচ্ছে, তারা কি নিজেদের কোনো রাজনৈতিক ম্যাজিকে ফিরছে, নাকি আমাদের বর্তমান ত্রাণকর্তাদের চরম ব্যর্থতা আর মব জাস্টিসের ভয়াল থাবা তাদের জন্য রীতিমতো লাল গালিচা বিছিয়ে দিচ্ছে। আসুন সুপ্রিয় দর্শক, আজকে এই বিষয়টা একটু তলিয়ে দেখার চেষ্টা করি। দেখুন, গত কয়েকদিন ধরে আমাদের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে একটি লেখা নিয়ে তুমুল ঝড় বইছে। লেখাটি আর কারো নয়, লেখাটি হচ্ছে সদ্য সাবেক হওয়া আলোচিত সমালোচিত উপদেষ্টা মাহফুজ আলমের। তিনি যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তখন কিন্তু তার মুখে এমন আত্মসমালোচনার সুর আমরা কখনোই শুনিনি বা দেখতে পাইনি। কিন্তু পদত্যাগের পর হঠাৎ করে যেন তার দিব্য দৃষ্টি খুলে গেছে। তিনি তার দীর্ঘ ফেসবুক পোস্টে যা লিখেছেন, তা যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে রীতিমতো আমাদেরকে শিউরে উঠতে হয়। তিনি আক্ষেপের সুরে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, আওয়ামী লীগ ব্যাক করছে, কিন্তু কেন? সেই উত্তরটাও তিনি খুব স্পষ্ট করে দিয়েছেন। তিনি এখানে বলছেন, যেদিন ২৪-এর গণ অভ্যুত্থানকে ৭১-এর মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো হলো, ঠিক সেদিনই নাকি আওয়ামী লীগ ফিরে আসার প্রথম বীজটি রোপিত হয়েছিল। একটু ভেবে দেখুন তো দর্শক, একটি স্বাধীন জাতির সবচেয়ে বড় শেকড় হচ্ছে তার স্বাধীনতার ইতিহাস। আপনি যখন সেই শেকড় ধরে টান দেবেন, তখন কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্রটাই টলে উঠবে। ২৪-এর স্পিরিট নিঃসন্দেহে একটি মহৎ উদ্দেশ্য ছিল, কিন্তু তাকে মহিমান্বিত করতে গিয়ে যখন ৭১-কে মুছে ফেলা কিংবা ৭১-কে ছোট করার এক অদ্ভুত পরাবাস্তব খেলা শুরু হলো, সাধারণ মানুষ কিন্তু সেটা মন থেকে কখনোই মেনে নিতে পারেনি। আর এই শূন্যস্থানটাই তৈরি করে দিয়েছে আওয়ামী লীগের ফিরে আসার প্রথম সোপান বা প্রথম সিঁড়ি। মাহফুজ তার লেখনীতে আরো একটি ভয়ঙ্কর সত্য আমাদের চোখের সামনে কিন্তু তুলে ধরেছেন। মাহফুজ সাহেব বলছেন, আইনের শাসনের বদলে মবের শাসনে যখন গত ১৭ বছরে মজলুমরা আনন্দ পেতে শুরু করলো, সেদিনই মূলত আওয়ামী লীগ ব্যাক করেছে। আমি প্রায়ই কিন্তু একটা কথা বলি, রাষ্ট্র যখন তার নিজস্ব আইনি কাঠামোর বাইরে গিয়ে রাস্তার উন্মত্ত জনতার হাতে বিচার তুলে দেয়, তখন সেটা আর কিন্তু রাষ্ট্র থাকে না, সেটা হয়ে যায় একটা জঙ্গল। আর দীর্ঘকাল জুলুমের শিকার হয়েছেন তারা যখন ক্ষমতা পেয়ে নিজেরাই জালিমের ভূমিকায় অবতীর্ণ হন, তখন কিন্তু সাধারণ মানুষের মনে একটা নিদারুণ সংশয় জাগতে শুরু করে। তবে কি আমরা এক দানবকে সরিয়ে আরো দানবকে সিংহাসনে বসালাম, এমন প্রশ্ন তাদের মনে আসে। যখন দেশের বিভিন্ন মাজারগুলোতে একের পর এক হামলা হলো, মসজিদ থেকে ভিন্ন মতের মানুষদের জোর করে বের করে দেওয়া হলো, হিন্দুদের উপর নিপীড়ন হলো, তখন কিন্তু এই সুশীল সমাজ, এই বিদগ্ধ উপদেষ্টারা একেবারেই চুপ ছিলেন। এই নীরবতা কিন্তু নিছক বুবার নীরবতা ছিল না, এই নীরবতা ছিল চরম প্রশ্রয়ের।
আর প্রকৃতির এই নিয়মে হলো আপনি আর যাকে প্রশ্রয় দিয়ে ফ্রাঙ্কেস্টাইনের দানব বানাবেন, কাল কিন্তু সে দানব আপনাকেই পুনরায় ধ্বংস করবে। দেখুন সুপ্রিয় দর্শক, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই লেখা পড়তে পড়তে আমার মনে হলো এর মধ্যে লুকিয়ে আছে এক চরম হতাশা আর নিজের পরিকল্পনার ব্যর্থতার এক স্বীকারোক্তি। মাহফুজ আলম কিন্তু অকপটে মেনে নিয়েছেন যে বর্তমান সরকারের ছত্রছায়ায় এমন এক ডানপন্থীদের উত্থানের চেষ্টা করা হয়েছে যা সেকুলার মূল্যবোধের বিশ্বাসী সাধারণ মানুষকে চরমভাবে ভীত করে তুলেছে। অধ্যাপক ইউনূসের মতো একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, যার উপর দেশের আপামর জনসাধারণ অগাধ আস্থা রেখেছিল, তার সময়ে কিনা এমন একটি ভয়াবহ মেরুকরণ ঘটল। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, বাঙালির যে জাতীয়তাবাদ, সেই বাঙালি জাতীয়তাবাদকে মোকাবেলা করার জন্য হঠাৎ করেই কাওয়ালি আর ইনকিলাব সংস্কৃতির এক অদ্ভুত জোয়ার আমাদের সমাজে কিন্তু ইনজেক্ট করার চেষ্টা করা হলো। দেখুন, সংস্কৃতি কিন্তু কোনো রেডিমেড পোশাক নয় যে আপনি বাজার থেকে কিনে কাউকে পুড়িয়ে দেবেন। হাজার বছরের বহমান বাঙালির সংস্কৃতিকে আপনি যখন রাতারাতি একটা ভিনদেশী বা রিগ্রেসিভ সংস্কৃতি দিয়ে প্রতিস্থাপন করতে চাইবেন, তখন কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে একটা নীরব বিদ্রোহ তৈরি হবেই। আর সেই সাংস্কৃতিক শূন্যতার সুযোগটাই কিন্তু এখন নিচ্ছে পতিত সেই রাজনৈতিক শক্তি, অর্থাৎ আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শক, এবার আসুন একটু ভেতরের কথায় যাই, যেখানে আসলে লুকিয়ে আছে সবচেয়ে বড় একটি বিশ্বাসঘাতকতার গল্প। বিপ্লব করলো কারা? বিপ্লব করলো সাধারণ ছাত্র জনতা, আর বুকের তাজা রক্ত ঢেলে দিল খেটে খাওয়া রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ। অথচ সরকার গঠনের পর আমরা আসলে কি দেখলাম? মাহফুজ আলম নিজেই এখানে বলছেন অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতই পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হয়ে গেছিল এবং তখন গড়ে উঠেছিল এক অদৃশ্য ও রহস্যময় কিচেন ক্যাবিনেট। সুপ্রিয় দর্শক, একটু চিন্তা করুন, এই কিচেন ক্যাবিনেট কারা? মাহফুজ আলমের মতেই এই ক্যাবিনেটের লোকজনের কাছে জুলাই বিপ্লবের অর্থ ছিল কেবলই নিজেদের পরিবার, নিজেদের প্রজন্ম আর নিজ নিজ প্রতিষ্ঠানের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থ রক্ষা করা। যারা আন্দোলনে ঘাম ঝরায়নি, রক্ত দেয়নি, যারা এতদিন পর্দার আড়ালে ঘাপটে মেরেছিল, তারাই যখন ক্ষমতার আলিন্দে বসে ছুরি ঘুরাতে শুরু করলো, তখন আসল বিপ্লবীরা কিন্তু ডাস্টবিনে নিক্ষিপ্ত হলো। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গণতন্ত্রের চর্চার বদলে যখন সংবদ্ধ পেশিশক্তির জয় জয়কার শুরু হলো, ছাত্ররা যখন বিপ্লবী চরিত্রের বদলে লুন্সপ্যান আর মবস্টার ক্লাবে পরিণত হলো, তখন দেশের সাধারণ মানুষ প্রমাদ গুনতে শুরু করলো। তারা বুঝতে পারলো যে পরিবর্তনের আশায় তারা যে বুক বেঁধেছিল তা আসলে মরীচিকা ছাড়া আর কিছুই নয়। কিন্তু দেখুন সুপ্রিয় দর্শক, গল্পের টুইস্ট কিন্তু এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ আলমের এই দীর্ঘ আক্ষেপ আর উপলব্ধির নিচে আরেকটি মন্তব্য কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের দারুণভাবে এখানে নজর কেড়েছে। এনসিপির ছাত্র সংগঠনের নেতা বাকের মজুমদার সেখানে একটি ছোট্ট কিন্তু বোমা তুল্য মন্তব্য করেছেন। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, উপদেষ্টাদের কারো কারো অর্থ কেলেঙ্কারির বিষয়টা মিস গেছে ভাই, ওটা যদি একটু এড করতেন। শুধু তাই নয়, এর নিচে আরেকজন মন্তব্য করেছেন যে এই দুর্নীতিবাজ উপদেষ্টাকে বিচারের আওতায় না আনে উল্টো মেয়র ইলেকশন করার সুযোগ দেওয়া হচ্ছে। একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, যে মানুষগুলো রাষ্ট্র সংস্কারের কথা বলে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে ক্ষমতার মসনদে বসলো, আজকে তাদের বিরুদ্ধেই অর্থ কেলেঙ্কারির অভিযোগ তাদের নিজেদের মধ্যে থেকেই আসছে। আর অভিযোগ বাইরের কেউ বা বিরোধী দলের কেউ করলে সেটা ঠিক ছিল, কিন্তু করছে কারা? করছে তাদের ঘরের লোক, তাদেরই আশীর্বাদ পুষ্ট ছাত্র নেতারা। এই যে নিজেদের ভেতরেই কাদা ছুড়াছুড়ি, প্রকাশ্যে নিজেদের ভুল আর দুর্নীতিগুলো স্বীকার করে নেওয়া,
এগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? আমি মনে করি এগুলো দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে তারা আসলে পুরোপুরি পথ হারিয়ে ফেলেছে। রাষ্ট্র মেরামতের চেয়ে নিজেদের স্বার্থ উদ্ধারই যে তাদের মূল এজেন্ডা ছিল, সেটা কিন্তু আজ তাদের নিজেদের বলা কথাতেই দিবালোকের মতো একদম প্রকাশ্যে স্পষ্ট হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি আজকের এই পুরো দৃশ্যপটটাকে, এই খণ্ড খণ্ড ঘটনাগুলোকে একসুতায় গাঁথি, তবে একটি অত্যন্ত স্পষ্ট ও রূঢ় চিত্র আমাদের সামনে কিন্তু ভেসে ওঠে। সেটি হচ্ছে, আওয়ামী লীগ হয়তো তাদের নিজেদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা বা যোগ্যতায় এই মুহূর্তে আবার প্রাসঙ্গিক হয়ে উঠেনি, বরং বর্তমান সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সুবিধাভোগী গোষ্ঠীর চরম রাজনৈতিক অদূরদর্শিতা, সেই সময়কার মব জাস্টিসকে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেয়া, বিপ্লবের মূল কারিগরদের দূরে ঠেলে দিয়ে গুপ্তচর আর সুবিধাবাদীদের ক্ষমতায়ন এবং নিজেদের মধ্যে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে নির্লজ্জ দ্বন্দ্বই মূলত আওয়ামী লীগের ফেরার পথকে সম্পূর্ণভাবে প্রশস্ত করে দিয়েছে। দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাস কিন্তু বড়ই নির্মম একজন বিচারক। সে কাউকে বিনা বিচারে, বিনা শাস্তিতে কখনো ছেড়ে দেয় না। আর যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করেছেন, কাল হয়তো তাদেরও ইতিহাসের সেই চরম কাঠগড়ায় কোনো না কোনোভাবে দাঁড়াতে হবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেয়, সেটা আসলে সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায়, আমাদের সামনের পথ কিন্তু, আমি মনে করি, বড্ড এবড়ো-থেবড়ো এবং অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারের এই যাত্রায় আলো খুঁজতে হলে সচেতন নাগরিক হিসাবে আমাদের কিন্তু সবসময় চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে, এবং দৃশ্যপট পরিবর্তন এর পাশাপাশি অভ্যন্তরীণ রাজনীতিতে প্রতিনিয়ত কি ঘটছে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। উপদেষ্টাদের এরকম কথাবার্তা, এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা, বিপ্লবীদের এমন মন্তব্য এবং বর্তমান সময়ে আওয়ামী লীগের যে সকল কার্যক্রম, সেই কার্যক্রম গুলো দেখে কিন্তু এখানে সন্দেহ ছাড়াই এই বিষয়টি সবাইকে মেনে নিতে হবে যে দেশের জনগণ না বিপ্লবীদের কাছ থেকে কিংবা যারা পরিবর্তন এনেছে তাদের কাছ থেকে যা চেয়েছিল তা পায়নি, এবং আওয়ামী লীগ সেই সুযোগটা কাজে লাগিয়ে বর্তমান সময়ে ফেরার চেষ্টা করছে। যার কারণে আমরা শেখ হাসিনার মুখ থেকে রীতিমতো শুনতে পাচ্ছি যে তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। এখন একটি রাজনৈতিক দলের মাথা উঁচু করার পেছনে কাদের হাত থাকে, কাদের আশীর্বাদ থাকে? সেটা থাকে জনগণের। এবং আওয়ামী লীগ জনগণের সেই হতাশার বিষয়টি কাজে লাগিয়ে সম্পূর্ণভাবে মাঠে নেমে পড়েছে, এবং তাদের এই মাঠে নামাতে যোগান হিসাবে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার এই সকল সাবেক উপদেষ্টাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং তাদের কিছু কিছু কথাবার্তা, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। এর পাশাপাশি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এখান থেকে কিন্তু জনগণকে পুরোপুরিভাবে আওয়ামী লীগ বুঝাতে সক্ষম হচ্ছে যে তোমরা যে কাজটি করেছো সেটি ভুল করেছো, বরঞ্চ আমরাই ঠিক ছিলাম, আবারও আমাদেরকে তোমরা কাছে টেনে নাও। আর যেদিন এই বিষয়টি সম্পূর্ণ বাংলাদেশে প্রতিধ্বনি হতে থাকবে, সম্পূর্ণ বাংলাদেশের সাধারণ জনগণের মুখে মুখে এই বিষয়টি ঘুরতে থাকবে, প্রচারিত হওয়া শুরু হবে, তখন কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা কেউ কখনো কোনোভাবেই ঠেকাতে পারবে না। তারা একটি বিশাল জন আবেগ কাজে লাগিয়ে গণ জাগরণ কিংবা জন আন্দোলন যেটাকে বলা হয়, সেই গণজাগরণকে কাজে লাগিয়ে তারা তাদের আপন শক্তিতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। তবে আপন শক্তিতে জ্বলে ওঠার আগে এই যে তাদের যে রাস্তাটি করে দেওয়া হচ্ছে, এই রাস্তাটিতে সম্পূর্ণভাবে দেখে শুনে হাঁটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক পরবর্তী সময়ে রাজনীতি কোন দিকে মোড় নেয়। আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।